তথ্য আপনার তৈরি করা admitted answered question নং 61 dated 20/2/2019 2015-16 অর্থ বছরে বামফ্রন্ট সরকার 94 দিন সেখানের মধ্যে কাজ হয়েছে। 22-23 বিজেপি সরকার পরিচালিত সরকার ওয়েবসাইট অফ মিনিস্ট্রি অফ আরডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার তথ্য অনুসারে বলছি 22-23 কাজ হয়েছে মাত্র 60 দিন, 94 থেকে কমে গেল। সবকা সাথ সবকা বিকাশের সরকার। 2023-24 কাজ হয়েছে 63 দিন, 2024-25 কাজ হয়েছে 59 দিন। সবকা সাথ সবকা বিকাশের সরকারের নমুনা আমি শুধু সেখানে বলছি। আর একটু বলি খুলে, অনেকদিন কাজ করিয়েছেন আপনারা বলছেন। 2013-14 5,23,00,000 শ্রম দিবসের কাজ হয়েছে 13-14 সালে বামফ্রন্ট সরকার। 2014-15 5,09,00,000 শ্রম দিবসের কাজ হয়েছে। শুনুন, নিজেরাই লজ্জা পাবেন। 2015-16 বামফ্রন্ট সরকার কাজ হয়েছে কত? 5,08,00,000 শ্রম দিবসের কাজ হয়েছে। 2018-19 বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার যখন এলো, কাজ কতদিন হয়েছে, কত শ্রম দিবস? অর্ধেকের থেকে নিচে নেমে গেল 2,53,00,000 শ্রম দিবস। সবকা সাথ সবকা বিকাশের সরকার 2019-20 আরো কমে গেল 2,89,00,000 শ্রম দিবসের কাজ। 2021-22 কাজ কমে গেল 3,78,00,000 শ্রম দিবসের কাজ। 2022-23 3,34,00,000 শ্রম দিবসের কাজ। 23-24 3 শ্রম দিবসের কাজ। 2024-25 3 লক্ষ কাজ করছে। এই শ্রম দিবসটা ট্রাইবেল এলাকা ভিন্ন না, ট্রাইবেল এলাকা বাঙালি এলাকা সবার জন্য। কিন্তু সেই জায়গায় দেখলেন বামফ্রন্ট সরকারের সময় যেখানে 5 লক্ষের উপর শ্রম দিবস ছিল, আর 2022-23 সবকা বিকাশের সরকার বলে বলে মানুষকে কাজ দিয়েছেন তার অর্ধেক দিন শ্রম দিবসের কাজ। তথ্য আমার তথ্য নয়, এই তথ্য সেখানে আছে, যদি বলেন লে করে দিতে পারি। বিশালগড়ের কেস ক্লিকার ছিল, বিশালগড়ের কেস আপনার ভীষণ ডকুমেন্টের সত্যই আমি এখানের মধ্যে বলেছি 340 টাকা পাচ্ছেন না, আমি বলছি এর বাইরে সেখানের মধ্যে দেখা গেছে যে আমাদের মজুরি বামফ্রন্ট সরকারের সময় মজুরির জন্য কোথাও তালা দিতে হয়নি, আর আজকে সেখানে পঞ্চায়েতে ব্লকে তালা দিতে হচ্ছে। বামফ্রন্ট আমলে কোনোদিন কোথাও তালা পড়েনি মজুরির জন্য। পশ্চিম ছামনো যেটা বলছিলেন এডিসি এলাকা 700 শ্রমিক মজুরি পাচ্ছে না 10 দিন থেকে 15 দিন। পশ্চিম ছামনো ভিলেজ পঞ্চায়েতে পত্রিকার মধ্যে উঠেছে, দেখে নিন। এডিসি রেগার কাজ নেই। 15-2 তারিখ লংতরায় গেলে মনুঘাটে মিছিল করে কাজের জন্য সরকারকে হুমকি দিয়েছে তীব্রামথার পক্ষ থেকে। পত্রিকা আমার কাছে আছে, পত্রিকা বললে আমি এক্ষুনি আপনাকে দেখাতে পারবো। এডিসি এলাকায় রতনবাবু যেটা জানতে চাইলেন আমি সেখানে মধ্যে বললাম। রেগার আইন আছে, খরা বন্যা হলে পরে 150 দিন কাজ দেওয়া যায়, রেগার আইন। আমাদের রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে, অথচ সেখানে কাজ নেই। অথচ 115 দিন তো দূরের কথা, 40 দিন, কোথাও 19 দিন, কোথাও 52 দিনের কাজ সেখানে মধ্যে হয়েছে। আজকে শুধু রেখে না, অন্য দপ্তরগুলোতে বামফ্রন্ট সরকারের সময় কাজ ছিল কি ফরেস্ট কি অন্য ডিপার্টমেন্ট কাজ ছিল, যেখানে মানুষকে কোনোদিন না খেয়ে মরতে হয়। সব অংশের মানুষরা আজকে সেখানের মধ্যে আক্রান্ত হচ্ছে। আপনি দেখেন 10,323 যাদের অন্য সংস্থান কেড়ে নেওয়া হয়েছিল, আপনারা দেখলেন 196তম মৃত্যু আগরতলার কাশীপুরে ভানু দেবনাথ 52 বছর বয়স। স্যার 100 প্লিজ সোমবারে প্লিজ দে পয়েন্ট অফ অর্ডার স্যার, স্যার প্লিজ প্লিজ স্যার এই অভাব একটু। দীপঙ্কর বাবু শিক্ষিত মানুষ, এমজি রেগা নিয়ে বক্তব্য রেখেছে 10,323 এটা ভাই করছে। আমি বললাম না, আরে এই যে আমরা তো শিক্ষিত মানুষ, রঞ্জিত বাবুর থেকে শেখা উচিত।
কিভাবে বিধানসভায় কথা বলতে শিখুন। আগের কালচারটা আমরা ইতিহাস হয়ে যাচ্ছেন, শুনেন না, জানেন না ইতিহাস হয়ে যাচ্ছে। না শুনতে অস্থির হয়ে যাচ্ছেন কেন? শুনেন, অভাবের জন্যই তো। আমার হেডিংটা দেখুন, করে দেখুন, আমাদের রাজ্যের অভাবের যন্ত্রণায় কাছাড়া এরা আজকে মারা যাচ্ছে। আব্দুল মান্নান 58 বছর বয়সে তার মৃত্যু হয়েছে, 199তম মৃত্যু তার। সুব্রত দাস 47 কয়েকদিন আগে তার মারা গেছেন সেখানে। এর প্রভাব আজকে পড়ছে নেশায়। মানুষের অভাব আজকে স্বভাব নষ্ট করছে। দেখেছেন, কর্মহীনতা, মানুষের অভাব আজকে সেই জায়গায় মানুষকে নেশাগ্রস্ত সেখানে মধ্যে করছেন। এবং নেশা, মানুষ বলে ইরান আর ইরাক ভাসছে তেলের উপরে, আর ত্রিপুরা ভাসছে নেশার উপরে। নেশায় দ্বিতীয় স্থান হচ্ছে ত্রিপুরা। আর এই জায়গায় দেখেছেন নেশাগ্রস্ত মানুষ আজকে সেই জায়গায় এসেছে এই অভাব থেকে। সেখানে মধ্যে সবকা সাথ সবকা বিকাশের সরকার এখানে মধ্যে ব্যর্থ হচ্ছে। নাইট ফ্ল্যাক্স ওয়েব এর রিপোর্ট অনুসারে দেখা গেছে 100 কোটির বেশি মানুষ আজকে দেশের দারিদ্র সীমার নিচে সেখানে মধ্যে বাস করছেন। সবকা সাথ সবকা বিকাশের সরকার, উচ্চবিত্তশীল মানুষ সংখ্যা ইন্দাস ভ্যালি রিপোর্ট বলছে 2024 সালে মধ্যবিত্ত সম্পন্ন লোক সেখানে মধ্যে 6% সেখানে উচ্চবিত্ত পরিণত হয়েছে। সংখ্যা দাঁড়িয়েছে কত? 85,698 জন, যাদের $10 মিলিয়ন সম্পত্তি তৈরি হয়েছে। কেন এই অভাব? আমি এটা বোঝানোর জন্য আপনাকে বলছি। 2028 সালে এই সংখ্যা বেড়ে 85 থেকে 93,753 জনে তৈরি হবে সবকা সাথ সবকা বিকাশের সরকারের দৌলতে। আর গরিব থেকে আরো গরিব সেখানে মধ্যে হচ্ছে। মুখ্য অবস্থার মধ্যে মানুষকে দেশে আমাদের রাজ্যে সেখানে মধ্যে কাটাতে হচ্ছে। কাজে সেই জায়গায় ন্যাশনাল মাল্টি ডাইমেনশন প্রভার্টি মিটের তারা বলছেন সেখানে যে তথ্য দিয়ে যে গ্রামীণ জীবিকায় আমাদের ত্রিপুরা রাজ্যে, শুনেন কাজ দেবে আপনাকে, 418 কোটি টাকা আর 418 কোটি 63 লক্ষ টাকা ত্রিপুরা সেখানে মধ্যে কম পেল। এর জন্যই আজকে দারিদ্রতা বাড়ছে এবং 13.11% মানুষের দারিদ্রতার করাল ঘাসের ভেতরে সেখানে মধ্যে আরো হাবুডুবু সেখানে মধ্যে খাচ্ছে। এই তথ্যগুলো সেখানে মধ্যে দেওয়া হয়েছে। আরো অবাক হবেন, সবকা সাথ সবকা বিকাশের সরকারের সময়ে শিশু কন্যার মৃত্যু 30,000 টাকার বিনিময়ে 13 বছরের শিশু কন্যা বিক্রি। মুঙ্গিয়াকামি আরটি ব্লকের 18 মোড়ার হলদিয়া এলাকায় বংশীপাড়ায়। তথ্য হেডলাইন্স ত্রিপুরা। বাবা পেয়েছেন 13,000 টাকা, বাকিরা কোথায় গেছে বলতে পারছে না। তার মৃত্যু 8,000 টাকায় সদ্যজাত শিশু কন্যা বিক্রি। পয়েন্ট অফ অর্ডার মাননীয় চেয়ারম্যান সাহেব, সুভাষনগর মাননীয় চেয়ারম্যান মহোদয়, পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, দীপঙ্কর বাবু প্রাইভেট মেম্বার রেজুলেশন এনেছেন এমজিএন রেগার উপর। অনর্বল, আমি চেম্বার থেকে শুনছিলাম, অনর্বল বলছেন 10,323 চাকরি কি আমরা নষ্ট করেছি ওদের? আপনারা 10,323 ভবিষ্যৎ নষ্ট করেছেন। আপনারা হাইকোর্টের রায়কে অমান্য করে অমান্য করে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্যাডারদের প্রদানের জন্য। আপনাদের প্রতিশ্রুতি ছিল, লজ্জা থাকা উচিত। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা ত্রিপুরা রাজ্যে 10,323 ভবিষ্যৎ নষ্ট করেছেন। কথা বলবেন না, লজ্জা থাকা উচিত। আয়নায় নিজেদের চেহারা দেখুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন। দীপঙ্কর বাবু, মানুষকে মিসলিড করছেন আপনারা, লজ্জা নেই আপনাদের। ঠিক আছে, 10,323 ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কালো অধ্যায় আপনারা তৈরি করেছেন। আপনারা ইউ পিপল আর রেসপন্সিবল। কথা বলবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বারুলাল শাহ, তারা 10,323 জন্য দায়ী। টোটাল আপনাদের পার্টি দায়ী, মেলার মাঠ দায়ী। কথা বলবেন না বিজেপি সরকারের বিরুদ্ধে। লজ্জা টাকা দরকার আপনাদের, নির্লজ্জের মতো কথা বলছেন।
করছেন, নির্লজ্জের মতো কথা বলছে ওরা। বলেন 10,300 আমরা তৈরি করেছি, আমরা তৈরি করিনি। 1300 ভোট নিয়ে আজকে এখানে বসে আছেন, এখানে বসে আছেন মানুষ আপনাদেরকে লজ্জা হয় না। পলিটিক্যালি শুভারাতে চাইছেন। এই যে জানেন তো ওনারা মারা গেলে ভালো করে অনুরোধ করবো না, ওনারা যদি মারা যায় তথ্য দিয়ে রাখতে হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরকে নিয়ে প্রতি সপ্তাহে মিটিং করছেন। আপনাদের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভা ছিল কানপুর, গাজার স্বর্গরাজ্য বক্সনগর, গাজার স্বর্গরাজ্য কোন কিছু ব্যবস্থা হয়নি। সময় না, মানুষ নতুন করে অর্থনীতিকে নষ্ট করেছে, চিটফান্ডকে কারা মদত দিয়েছে, চিটফান্ডের কথা ভুলে গেছেন। ত্রিপুরা রাজ্যের রোজ ভ্যালি, ইন্টারন্যাশনাল এই চিটফান্ড কোম্পানিগুলোকে দিয়ে আপনার ত্রিপুরা রাজ্যের মানুষকে ওদের আসলে আসলে ওদের লজ্জা কোনদিন হবে না। ত্রিপুরা রাজ্যের মানুষের অর্থনীতিকে সর্বস্বার্থ করে দিয়েছে তারা। আপনি বাইরে যাবেন না, তারপর কথা বলছেন মানুষ কাজ পাচ্ছে না, এদের প্রতারণা মানুষের সঙ্গে, এই মানুষের সঙ্গে প্রচারণা। আজকে তারা দিতে পারছেন না এবং সুভাষনগর রেল কলোনি এলাকায় হেডলাইন্স ত্রিপুরা যার তথ্য সেখানে মধ্যে দিয়েছে। শিকার স্যার যে বিষয়টা বাইরে যাবো আমি, এরপরও তো আছে বাইরে যেতে পারবো কেউ। আমি রেগার উপরে রাখবো, রেগার বক্তব্য রাখবো। আরে আমি তো রেগার উপরে বলছি, বলছি রেগার কাজ পাচ্ছে না বলে যারা আছে তাদের কিছু জানেন না। আপনি সিনিয়র বক্তব্য আপনি কেন বুঝতে পারছেন না? এটা একটা কাজ পাচ্ছে না, রেগাতে কাজ পাচ্ছে না বলে মানুষ মরছে, পুষ্টিতে মরছে, সন্তান বিক্রি করছে। যখন রিলেটেড আরে ভাই আপনি যখন বলবেন শোভা পায় না, শুনুন আপনার কাছ থেকে আমি বলছি শুনুন, আর আপনি সেখানে কথা প্লিজ আমি শুনুন। ওনারা না হয়তো না বুঝতে পারে, শুনুন আপনি কোন তথ্য যদি মনে করেন যে কেউ মারা গেছে, রাখেন যদি মনে করেন যে আপনি বলছেন যে ওনারা মারা গেছে, আপনাকে স্পেসিফিক তথ্য দিতে হবে। হ্যাঁ স্পেসিফিক তথ্য তো দিয়ে দিয়েছে, প্লেস করুন। হ্যাঁ আমার কথা প্লেস করুন, আমি কথাগুলো বলছি প্লেস করুন, প্লেস করুন, আগে প্লেস করতে হবে। আসলে কি করা হবে না, এবার হয় না। আপনি এটা দলের মিটিং না, আপনার দলীয় মিটিং এ যা ইচ্ছা বলুন। সবকা সাথ সবকা বিকাশের সরকার এত চলে গেলে তো হবে না, এটা দলীয় মিটিং না ভাই। তথ্য নিয়ে আপনি বলে দিন, সমালোচনা না শুনলে সরকারের কি করে সমালোচনা শুনতে হয়, পার্টি সেক্রেটারি হতে পারে, সমালোচনা শুনতে হয়, দলীয় মিটিং না এটা। বিধানসভায় কথা বললে স্পিকার আমাকে অ্যালাউ করেছে বলার জন্য, আর কথাও বলেছে। এখন বলুন কি অবস্থা স্পিকার স্যার? ঠিক আছে ওনারা বলবেন, সময় পড়িয়ে গেছে, আর 1 মিনিট আমাকে বলতে দিচ্ছেন না, সময় চলে গেছে, আমি তো বলতে আর 1 মিনিট সময় পেরিয়ে গেছে। মধ্যে থাকবেন, কনক্লুশন করুন কি করবো। আজকের অভাব এমন একটা জায়গায় আমাদের রাজ্যে এসে পৌঁছেছে, এই কাজ না থাকার ফলে সেখানে দেখেছেন যে 6 থেকে
জিনিস শুরু করতে চাই। ওনারা বলছেন না যে লেখার কাজ নেই, আমাকে 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 এক প্লেট বলতে দিতে হবে। গ্রামে গঞ্জে ঘুরেন কি রিপোর্ট কি আমি দেবো? গ্রামে গঞ্জে ঘুরেন কি লেখার কাজ আছে না নেই? কথা বলেছেন আপনারা বলছেন মাতাবাড়ি ব্লকে শুনুন না একটু শুনুন, একটু শুনুন। আরে লেখার কাজ কতদিন করছে, কাজ করার জায়গা নেই। এই অভিষেক হাউস কন্ট্রোল করুন, হাউস কন্ট্রোল করুন, হাউস কন্ট্রোল করুন, হাউস কন্ট্রোল করুন। বাকিরা শুনুন, দলের মিটিং না, দলের মিটিং না, বাইরে যাবেন না। শুনুন শুনুন বলছেন শ্যামল বাবু প্লিজ 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 দেবঙ্গর বাবু আপনি 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 প্রসঙ্গে থাকুন প্লিজ। বলুন ওয়েট ওয়েট স্যার আমাকে বলতে অভিষেক বাবু প্লিজ বলতেই পারছি না স্যার, প্লিজ প্লিজ আপনি প্রসঙ্গে থাকুন, বলুন প্লিজ শুরু করুন। আমি যে কথাটা বলছিলাম সেখানে রেগার এই স্লোগান আপনাদের সেখানে ছিল, কিন্তু এই কাজ না থাকার ফলে আজকে কি ধরনের অসুবিধাগুলো আমাদের রাজ্যের মধ্যে শুরু হয়েছে, কি অভাব সেখানে মধ্যে শুরু হয়েছে, আমি সেটাই শুধু বলার জন্য বলেছি। এখানে রক্তল্পতা ঘুরছে, কাজ না পেলে না খেতে পারলে আমাদের মায়েদের শরীরে রক্ত থাকবে, আমাদের শিশুদের রক্ত থাকবে। 64.3% লোক রক্তাল্পতায় ঘুরছে আমাদের রাজ্যে। মণিপুরে আমাদের থেকে কম, মেঘালয় আমাদের থেকে কম, মিজোরামে আমাদের থেকে কম, নাগাল্যান্ডে আমাদের থেকে কম। নাগাল্যান্ডে 42% আর আমাদের রাজ্যে 64%। মণিপুরে 42%, 42.8% রক্তাল্পতায় হচ্ছে। আমাদের এখানে 64.3%। কেন? খাওয়ার পাচ্ছে না, অভাব, তার জন্য আজকে এই জিনিসটা সেখানে মধ্যে হচ্ছে। আমাদের মহিলারা 61.5%। এখন ব্লেম করুন, এখন দেখেন কিসের তথ্য স্যার, কিসের তথ্য, কিসের তথ্য? এগুলো বাদ দিন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ আমি এটাকে বাতিল করছি তো, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওনাদের বক্তব্য আমি নোটের থেকে বাদ দিয়ে দিলাম, আমি বাদ দিয়ে দিলাম, এক্সপান্স করেছি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, this is your prerogative whether you will accept it or expulse it. না না, it is not accepted, But not be accepted. but উনি যেভাবে বলছেন ওনার প্রতিটা বক্তব্য বিভ্রান্তিমূলক Yes. এবং মানুষকে মিথ্যার দিকে অন্ধকারের মধ্যে উনি ঠেলতে চাইছেন। ওকে, উনি বলছেন আর আপনাকে বলতে দেওয়া হবে না। আপনি বসুন, দেবঙ্গর বসুন। আমি রক্তার কথা কি বাক্যটা বলেছিল না? জিতেন বাবু, মাননীয় জিতেন বাবু, আপনি বলুন, আপনি বলুন। না না, আপনাকে বলতে দেওয়া হবে না। না না না, আমি তো বলছি আপনাকে বলতে দেওয়া হবে না। জিতেন বাবু, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন, আপনি বলুন, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি বলুন। জিতেন বাবু, আপনি বলুন, শুরু করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জিতেন বাবু, আপনি কন্টিনিউ করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী সদস্য মাননীয় দীপঙ্কর সেন মহোদয় যে প্রস্তাব এনেছেন, আমি এই সব প্রস্তাবের সম্পূর্ণ বিরোধিতা করি। বলুন। তিনি এমন কিছু সত্য প্রয়োগ করেছেন যেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিরল। তিনি বলছেন দুর্বিষহ অবস্থা পাহাড়ে। আমি জানি না উনি কয়েকদিন পাহাড়ে গেছেন,
উনি পাহাড়ে না গিয়ে পাহাড়কে অপমান করছেন। তিনি বলছেন পাহাড়ে দুর্বিষহ অবস্থা। কি এমন দুর্বিষহ অবস্থা পাহাড়ে? ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর পাহাড় থেকে সমতল, সমতল থেকে পাহাড়, সব জায়গায় কাজের একটা কর্মযজ্ঞ চলছে। আর তিনি বলছেন দুর্বিষহ অবস্থা। দীপঙ্কর বাবু শুনে যান, দীপঙ্কর বাবু শুনে যান, প্রশ্ন রেখেছেন, শুনে যান। আপনি শুনে যান। আপনাদের আমলে ত্রিপুরার যে 10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে আপনারা পুকুর কেটেছেন 16,000 বর্গ কিলোমিটার। আপনারা ভেবেছেন আপনারা যেমন চুরি করেছেন তেমনি বর্তমান সরকারও করে। আপনি যে এই তথ্য এখানে পরিবেশন করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি এটা ওই বাজারে পথসভায় বক্তব্য রাখছেন, এটা বিধানসভায় বক্তব্য রাখার মতো পজিশন নেই। আপনি শুধু বলেছেন কোথায় 7%, 6%, একবারও আপনি বলেননি গড়ে ঢালাই জ্বালাতে 80%, অর্থাৎ 80 দিন কাজ হয়েছে, সেটা তো আপনি একবারও বলেননি। সেখানে আমাদের রাজ্যের সামনে ব্লকে 109.35 দিন কাজ হয়েছে, সেটার কথা তো আপনি বলেননি। আমাদের এখানে মুঙ্গিয়াকামিতে 95.02% কাজ হয়েছে, সেটার কথা আপনি বলেননি। আমাদের রৈশ্যাবাড়িতে 94.62 ম্যান্ডেজ কাজ হয়েছে, আপনি এই কথা বলেননি। সারা ত্রিপুরা রাজ্যে 100 দিনের কাজ পেয়েছেন 58,502 পরিবার, সেটার কথা তো আপনি বলেননি। আপনি কোথা থেকে খুঁজে নিজের মন গড়া কাহিনী বিধানসভায় তুলে সারা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দীপঙ্কর বাবু, আপনার হয়তো মনে থাকবে আপনারা কি করেছিলেন। 10,300 প্রশ্ন এখানে এসছে। 2009 সালে টেটের আইন হয়েছে, আপনার 2012 সালে চাকরি দিয়েছেন, টেটকে উপেক্ষা করে চাকরি দিয়েছেন। 2016 সালে চাকরি গেছে, তখনকার আপনাদের সরকার ছিল। 2018 সাল পর্যন্ত আপনারা সরকারে ছিলেন, তাদের কথা চিন্তা করেননি। আর আমাদের সরকারের কোন ব্যক্তি যদি বলে থাকে যে আমরা আইন অনুযায়ী চেষ্টা করব, এই কথাটা বলা কি ভুল? আপনারা সমস্যার সৃষ্টি করলেন, আপনারা বেকার তৈরি করলেন, তাদের চাকরি চলে গেল, এমন চাকরি দিলেন, সেটা নিয়ে আজকে আপনারা বলছেন বিজেপি সরকার দায়ী। আরে বিজেপি সরকার যেমন বলছে সবকা সাথ সবকা বিকাশ, সেই দিশায় কাজ করছে। আপনারা জানেন আজকে পাহাড়ে এবং সমতলে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না। আমাদের করোনার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে 5 কেজি করে চাল দিচ্ছেন। প্রাণের সময় আমাদের রাজ্য সরকার 2 মাস চাল দিচ্ছেন। বিপিএল কার্ড দ্বারা তারা সারা বছর ফ্রিতে চাল পাচ্ছেন, আর এরা বলছেন না খেয়ে মরছে, পাহাড়ে না খেয়ে মরছে। সুতরাং মিথ্যা কথা বলারও একটা সীমা থাকা উচিত। আমাদের রাজ্যে উনি বলছেন জব কার্ডের সংখ্যা কমে গেছে, 5,75,000 কথা বলছেন। যদি কমে থাকে আমি বলবো এটা আমাদের ক্রেডিট, রাজ্য সরকারের ক্রেডিট। কারণ স্বাবলম্বী হয়ে গেছে, মানুষ এখন কাজ করতে চাইছে না। প্রত্যেকের ঘরেই বিভিন্ন রকম যোজনার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হচ্ছে। সুতরাং জব কার্ড দিয়ে তারপরে আমি বলবো 6,91,000 জব কার্ড আমাদের আছে। আপনারা বলছেন কমে গেছে, অর্থাৎ যেভাবে কাজ হচ্ছে ডিবিটি মাধ্যমে টাকা ঢুকছে, আগের মতো চুরি করতে পারছে না, তাদের দুধ থেকে শুধু জিহ্বা জল পড়ছে। এই রাজ্যের উন্নয়নে যে কোটি কোটি টাকা যাচ্ছে সেটাকে ধরতে পারছে না। দিল্লি থেকে টিপ দেয় আর বিলোনিয়া শহরের ব্যাংকে ঢুকে যায়। এই জন্য দীপঙ্কর বাবুর দুঃখ, শ্যামল বাবুরা দুঃখ। এরা উন্নয়ন চোখে দেখে না, এরা যেমন রাজ্যের উন্নয়ন চোখে দেখেন না, তেমনি মানুষের যে স্বাবলম্বী হচ্ছে সেটাও তারা দেখতে পাচ্ছেন না। সুতরাং তিনি যে কথাগুলি এখানে বলছেন, আমি সর্বভাবে এটার বিরোধিতা করে যেটা সংশোধনের প্রস্তাব এনেছি। তিনি বলেননি যে আমাদের এই যে দপ্তরে কাজ হচ্ছে কোথায় কাজটা কিভাবে হবে, এটা কোনো সুনির্দিষ্ট প্রস্তাব উনি রাখেননি। আপনি বলেছেন যে রেগার কাজ দিতে হবে, কার কাছে বলেছেন? বিধানসভা অনুরোধ করছে। কাকে অনুরোধ করছে? কি রাজ্য সরকার
না কেন্দ্রীয় সরকার, না ওনাদের নিজস্ব কোন সরকার আছে তাদের কাছে একটা সুনির্দিষ্ট প্রস্তাবিত একটা থাকবে, দিক নির্দেশ থাকবে, কাকে বলেছেন ওনারা। এবার আমাদের বিভিন্ন দপ্তরে কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টে কাজ হচ্ছে। রেগার মজুরির জন্য বলছেন 340 টাকা দিতে হবে। মজুরি আমাদের সরকার আসার পর 171 টাকা থেকে শুরু করে 242 টাকা পর্যন্ত এসছে, পর্যায়ক্রমে বাড়ছে, আগামী দিনে বাড়বে। সুতরাং এটা তো ইচ্ছা করলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে করতে হয়। একটা নিয়ম কথা বললেই তো বলা যায় না, করা যায় না। আপনারা বলছেন উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাবে। ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত সরকার যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, আপনারা হিসাব করে দেখুন, ঘরের কথা চিন্তা করে দেখুন, শৌচালয়ের কথা চিন্তা করে দেখুন, উজ্জ্বলা যোজনার কথা চিন্তা করে দেখুন, সমস্ত কাজ মিলে মানুষের অর্থনীতিগত ভাবে স্বাবলম্বী হচ্ছে। এমন কোন ঘটনা নেই, এমন কোন গ্রাম নেই। আমার কাকরাবন বিধানসভার মধ্যে 5টা বিসি 11টা বুথ আছে। আমরা সেই পরিবারের কাছে গেছি, প্রত্যেকটা পরিবারের কাছেই বলছে না এখন আর আগের মতো আমাদের অভাব নেই, কোন না কোন যোজনার মধ্যে আমরা আছি। সুতরাং ওনারা দেখছেন জনজাতি অঞ্চলে কাজ নেই, সেখানে ওনারা কাজ পাচ্ছেন না। সুতরাং আমি বলবো আপনারা বিধানসভায় মাধ্যমে মানুষকে বিপরাজ্যে মানুষকে বকা বাড়াবার চেষ্টা করবেন না। দুর্বিষহ তার দূরের কথা, আমরা দেখছি এখন ঘর দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ হচ্ছে, সমস্ত কাজের মধ্যে শ্রমিকের সমস্যা। ওনারা বলছেন দেখা কাজ পাচ্ছে না, মানুষ নাকাই মরছে, সন্তান বিক্রি করছে। তাহলে এত লজ্জের পত্র পত্রিকা, আমাদের স্বরাষ্ট্র দপ্তর, আমাদের আইনি, সারা রাজ্যের মানুষ যদি এত বিপদেই থাকে তো কোথাও আন্দোলন করতে পারছেন না। আমরা দেখেছি কৃষক সভার নাম করে চেষ্টা করছেন আন্দোলন করার জন্য, প্রাণে নাকি পক্ষপাতিত্ব হচ্ছে, লোক আপনারা আনতে পারেননি। গেছেন শুধু আপনাদের সভাপতি বা সেক্রেটারি, ওই লোক তো আপনাদের সাথে যায়নি। ভালো সভা করতে সাহস করেন না, জনসভা করতে সাহস করেন না, একজন দিয়ে একটা ডেপুটেশন দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করছেন। সুতরাং আমি আর বেশি কথা না বলে আমি শুধু এইটুকু বলবো, মাননীয় স্পিকার স্যার আমাকে এটার এই যে তিনি সংশোধনী আর তার বিরোধিতা করে আমি এখানে যে প্রস্তাবটা রেখেছি, আমাদের রাজ্য সরকারের মাধ্যমে আমরা চেষ্টা করব। এটার মধ্যে লেখা আছে ওনারা 2018 সালে বলেছিলেন যে আমরা 340 টাকা মজুরি দেব প্রতিদিন প্রতি লোককে এবং 200 দিনের কাজ দেব। এটাই দীপঙ্কর বাবু একটু আনতে একটু গুলিয়ে ফেলেছে। কিন্তু বক্তব্য হল এখানে আমার মাননীয় জিতেন্দ্র মজুমদার মহোদয় যে সংশোধনী এনেছেন, উনি কি বলেছেন, রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাবেন। এখানে তো মহাত্মা গান্ধী রেখা রাজ্য সরকার না, এটা কেন্দ্রীয় প্রকল্প, এটা ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি। আমি আপনাকে বলি, শুনুন, আপনি শুনুন, জিতেনবাবু যেটা এনেছে, জিতেনবাবু এনেছে বিধান এই ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা, সর্বাত্মক কেন্দ্রীয় সরকার। আমি আপনাকে বলি, আপনি যতদিকে তার মোটামুটি খালি করে ফেলেছেন। আমার কথাটা একটু আমাকে 2 মিনিট টাইম দেন স্যার, আমি বসে যাব। আমি জানি আপনি স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক, আমি আপনাকে চিনি। এখন কোন জেলেই জায়গা হবে। আমি বলি সবকা সাথ সবকা সর্বনাশ নাকি ভবিষ্যৎ বলবে। আমাকে একটা কথা হলো, আপনারা ভীষণ ডকুমেন্টে কেন বললেন যে আমরা 340 টাকা মজুরি দেব প্রতিদিন? কেন বললেন? আপনারা 7 বছর আগে আপনারা বলেছেন যে আমরা 200 দিনের কাজ করাবো, তাহলে কেন বললেন? ওনাদেরকে আপনি অ্যাকিউজ করছেন, আপনাদের রিজন আছে, কিন্তু আপনাদের রিজনটা তো আপনারা করবেন, ক্লিয়ার করবেন। রতন বাবুকে আমি বলবো এবং ট্রেজারি বেঞ্চকে বলবো, যখন প্রমিস করেছিলেন আমার ভালো লেগেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2 বছরের উনি সাকসেসফুল উনি উৎসব করেছেন, কিন্তু কেন 7 বছর হলো না আমি জানি না। কিন্তু এই সরকার 7 বছর, উনি 2.5 বছর হয়েছে, 2 বছর না। প্রথম
2018 থেকে 23-এর আগে 6 মাস উনি প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন 6 মাসের জন্য, তারপর 2 বছর। 2.5 বছর কেন হলো না আমি জানি না, 7 বছর কেন হলো না আমি জানি। তবে স্যার আমি বলবো এখানে যেগুলি আপনারা বলছেন, আপনি আর রিলেভেন্ট হলেন না। হ্যাঁ আপনি মুখ্যমন্ত্রী 7 বছর 2.5 রিলেভেন্ট, প্লিজ রেগার মধ্যে রিলেভেন্ট। আরে রেগা বলতে গিয়ে তো স্যার রামায়ণ মহাভারত বলছে, আপনি কিছু বলেন না, এই জন্যই তো স্যার আপনি সাকসেসফুল। খালি বিরোধী ইউ আর সাকসেসফুল, আপনাকে বসানো হয়েছে শেষ করে দাও বিরোধীকে। যেটা বলছি আপনার দুজনক তো আপনাকে ছেড়ে চলে গেল স্যার, আপনার দুজনক তো আপনাকে আরে আমাকে ছাড়েনি, আপনার অত্যাচারের সবাই চলে গেছে। আপনি স্যার আপনি জানেন না স্যার আপনি নিজে কি করছেন, কি দৃষ্টান্ত সৃষ্টি করছেন আপনি জানেন না। প্লিজ কাম টু দ্য এমডিএন জায়গা। আমি আসছি, আপনার 2 মিনিট হয়ে গেল। আপনি তো গন্ডগোল করছেন স্যার, ইউ আর দ্য মেইন রুট অফ অল ইভেন্টস। আমি আপনাকে বলি, আমি যেটা বলছি যে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী সমেত সমস্ত ট্রেজারি বেঞ্চকে যে কেন্দ্রীয় সরকারের কাছে আরেকটু সংশোধন করে এটাকে এই রেগা সম্পর্কে, রেগা আমি কেন্দ্রীয় বাজেটও নিয়ে এসেছি ডক্টর নির্মলা সীতারামনের, এটাও এটি নিয়ে এসেছি। এখানে এইবার রেগাতে টাকা কমিয়ে দিয়েছি অল ইন্ডিয়া। আমি আপনাকে বলছি, আমি ছোট্ট করে শেষ করব, কারণ আপনার তো জ্বালা উঠে যায়, বিরোধী উঠলে, আমি উঠলে তো আরো খারাপ। আমি আপনাকে বলি, আমি এই ট্রেজারি বেঞ্চকে অনুরোধ করব যাতে রেগার কাজ যাতে বেশি হয়, যেই এভারেজ এটা অত্যন্ত নিম্নমানে। আমি রতন বাবুকে বলবো, ওনার মোহনপুরে কি হচ্ছে আমি জানি না, রেগার কাজ বাড়াতে হবে। মজুরি আপনারা যে কমিটমেন্ট করেছেন 340 টাকা মজুরি, সেটা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে পারেন, যেভাবে পারেন। ডাবল ইঞ্জিন না ওকে ইফেক্টিভ ইঞ্জিন আমি জানি না, ওকে ঠিক আছে। তবে এই জন্য অনুরোধ করে আমি বসলাম, আপনি আর শূন্য করবেন না, আমি আছি। ওকে, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত বর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমাদের প্রাইভেট রেগুলেশন মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন যে বিষয়ে এখানে তুলে ধরেছেন যে রেগার উপর, সে বিষয়ে আমি অগ্রকে বলি। অমঙ্কা মাননীয় স্পিকার, যে গ্রাম পাহাড়ের যে রেগা যে অভাব তঙ্গনে দীপঙ্কর সেন যে বিধায়ক যে সামানি শিক্ষক রেগা গ্রাম পাহাড় ঠিকভাবে তাবো आंजागै दङ आं बोखाखलगैनो ग्राखै साइमानो आंनि विधानसभा केन्द्र रामचंद्र घाटनि पद्मबिल ब्लक 17টা বিসি 7টা গাঁও সভাও তিনিসি পর্যন্ত ব্লক বা আলিখানি আঙার এলাকানি এমএলএ হিসাবে কোনো বড় কাজ পর্যন্ত পাইই রেগা মাইয়া বা রেগানি সম্পর্কে 300 পয়েন্ট কে অভিযোগ খাইনে তৈরিখো মাননীয় স্পিকার স্যার শুধু অমসিমিয়া সমতল পদ্মবী অমকাশে সিপিএমনি অধ্যুষিত এলাকা গোটা রামচন্দ্র ঘাট দশরথ দেবনি আসাইমানি জায়গা সিপিএমনি বখর ও জায়গাও আং জিতিখা সিপিএমনি সময়ে একটা রেগা কাম বানান জায়গায় মিছিল খালানি নাঙ্গো সিপিএমনি মিছিল থাকি একাই কিউনো বড় রেগা মাইয়া দীপঙ্কর বাবু তিনি ওরা করে তংখায় আঙ্গনে শুনি নাই যেমন বংনি সময়ে তামংখা আমি নিজেনি পারে চাটপুর বিসি আর সময়ে মিছিল থাকি একাই কেবল রেগানি কামাইয়া তিনি অসরকার ফাইমানি পরে এবং আং এমএলএ 2 বছর আনি বিধানসভা কেন্দ্র তিনি পর্যন্ত কেন বড় রেগানি সামুং মাইয়া হেনাই কোন একটা অভিযোগ করে মাননীয় স্পিকার স্যার আনি আরো রেগানি সামুং 100 দিন উপর লাই থাকা কিছুদিন আগে দিশা মিটিং খা আরো স্পষ্ট ভাবে প্রত্যেকটা ব্লক ভিডিও এবং ডিএম এসডিএম ব্লক শাখা রিপোর্ট দিখা আং নিজেবন নাইখা
কিন্তু আ জাগাও কোন জাগাও বরং যে রিপোর্ট মানে হব ভুল তথ্য দিখা 100 দিন কাজ চিনি আরো যত জায়গা নংখা খয় ডিস্ট্রিক্ট প্রায় জায়গা ন 100 দিনই সামুংখা একে বড় রেগে সামুংমাইয়া বড় দুর্ভিক্ষ নাংখা বড় মাইনসাই আংখা অনেক জায়গা অনেক কামি ও রেশননি মাইরুম অনেক বড় মানুষ রেগানি সামুং টাঙ্গই ও মাইরুম ন চাবাইয়া বারোটাবু বাজার ফালজাগো মাননি স্পিকার সিপিএম ni agi kaisa slogan tongmani manani speaker parai comrade gore turu berigate tangi paisa ta parao comrade kরিছা গ্রামে কমরেড নেই এখন আর ব্যারিকেড করতে পারেনি কারণ রেগা নিয়ে রাজনীতি করার তাদের খেলা শেষ হয়ে গেছে এখন রেগা সবাই পাচ্ছে যত রেগা মানো তামো স্লোগান তংমানি গরমে আগিও গণমুক্তি পরিষদ নিতাম স্লোগান তংমানি গরি টংলা গানাং টংলা সমাজতন্ত্র ফাইকাই আথু পুরি বাই তালবাই তফাইছেন নখা মোসাঙ্গি তংমু পঞ্চায়েত গ্রা কথাই তংছে দেশ মোসাঙ্গি তাবো তংখাবে বংনি সময়ে তামকা তীরপ্রব দাঙ্গান থা বড় ঠিকা আনি লোক সংজাকা সে সিপিএম র কাবু টাঙ্গাই চুপ থাকা ও সিপিএম র কাবু বেন থাকা তিনি জিতেন চৌধুরী যখন আঙ্কক বরফনি স্ক্রিপ্টনি সময় পক্ষাও বড় উপস্থিত করে নখর থাকবে কারণ বড় সব সময় ন চিনি ত্রিপুরা হানি ত্রিপুরা সারম ন বড় ঠকক খা মানে স্পিকার অরেগানি সামুন্ন পেয়েইব গোবাং মালাই গোবা দङ ইতিহাস দङ বামফ্রন্টনি আমালো ন খাস গই পাহাড় বলঙ্গ খাস গই মাসাখা থেপুং রুগই মাসাখা যদি বামফ্রন্টনি সরকার আসিনো সামুং যদি টংকাকাই রেগানি সামনাসে মানি টংকাকাই তাঙ্গै ত্রিপুরা সারা খাবু বিচানো নাংখা তাঙ্গै থালাই বলং তাঙ্গै রুবিচানো নাংখা আপনি কি বড় কোন জবাব দিমাখা বড় কোন জবাব করে সুতরাং অসরকারি আমালো তাবো গ্রাম পাহাড় যেভাবে খাইয়ে সামুং চলি দङ অবশ্যই না বলাयो চিনি ও যে সরকার তাবো যে রেগানি যে সামুং খালাই দি দङ অব যত জায়গা কাহাম করে চলি দङ আমি পদ্মবিল ব্লক 100 দিন উপর সামুং কা মাননীয় স্পিকার স্যার আপনি চেক খাইনে দি ব্লক তথ্য নাই নাকি 100 দিন উপর সামুং কা এবং কিছুদিন আগে চিনি যে ডিস্ট্রিক্ট লেভেলে যে মিটিং কা চিনি এমপি কৃষ্ণ দেববর্মা বব আরো পুস্তঙ্গ রেগানি কিছু রাং দিথাই দङ মাননীয় চিনি যে ডিএম ডিস্ট্রিক্ট ডিএম বসাকা ও মার্চ নি বিসিঙ্গ যে বতিয়া তংমানি অবজত না ক্লিয়ার খাই জানাই দিছাই সুতরাং যে মাননীয় দীপঙ্কর সেন যে এমএলএ যে আর যে তুমানি অব সম্পূর্ণ মিথ্যা মানে অসত্য এবং পাহাড় কোনো দুর্ভিক্ষ করে তিনি কোনো গোসা খালাইমানি করে কোনো মশাইয়া করে যতন সুটি খাইনা দङ আং অমনো সানানি নাইও অ সরকার নামালো যে যেভাবে চেষ্টা খালাই যাখা যেভাবে মজুরি ত্রিখা বাড়ি যাখা সামু বাড়ি যাখা মনে বাগাই আং সরকার ব্রাইব লেখা হামবাই মাইয়া করে মানে স্পিকার আসিফিন অনুষ্ঠান হামবাই তাহলে মাননীয় রঞ্জিত বাবু তাহলে আমরা যে মাঝে মধ্যে শুনি গ্রাম পাহাড়ে কাজ নাই খাদ্য নাই দিস ইজ অ্যাকচুয়ালি ফলস এখন আমি প্রথমে মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন বাবু কর্তৃক উত্থাপিত মূল রেজলিউশনটি বলে দিচ্ছি রেজলিউশনটি হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরে ন্যূনতম 200 দিন কাজ বলবেন বলুক বলুন মাননীয় মুখ্যমন্ত্রী বলুন জবাব দিন জবাব না মিনিস্টার মানে বলবেন আর কি ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় আজকে এখানে প্রাইভেট মেম্বার রেজলিউশন আনা হয়েছে মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয় সেটা হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরের ন্যূনতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভায় অনুরোধ জানাচ্ছি বিস্তারিত আলোচনা এখানে হয়েছে এখানে
আমার মনে হয় বিস্তারিত আলোচনাতে না যাওয়াই ভালো। এবং খুব অল্প সময়ের মধ্যে আমার যা বক্তব্য, যা সত্যি ঘটনা, ওই বই বলছে কায়দায় যে মিথ্যে 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 বলতে বলতে সত্য করা, তো আমি কোনোদিন পছন্দও করি না, বা অন্যরা যখন করে আমি অপছন্দ করি। যা শুনলাম আমরা এখানে। আর আমাদের রতনবাবু একটু আগে বলেছেন যে মেট্রো ভাষণ এখানে দেওয়া হয়েছে, খুব ভালো লাগলো শুনতে যে বিধানসভাকে পবিত্র আমরা বলি, কিরকম একটা অবস্থা ছিল। যাই হোক, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট, যেটা NGNREGA বলা হয়, ভারত সরকার দ্বারা একটা সৃষ্ট আইন। এই আইন মোতাবেক চাহিদা অনুযায়ী প্রতি জব কার্ড, যারা গ্রামীণ পরিবার আছে, প্রতিটা জব কার্ড 100 দিন পর্যন্ত কাজ পেতে পারে। যারা পাত্রা পাবো তারা 150 দিন পর্যন্ত পেতে পারে। দেশের প্রত্যেকটি রাজ্য কিন্তু একই আইনের আওতায় আছে, এবং এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার সামগ্রিকভাবে চিন্তা করে গ্রামীণ পরিবারগুলোকে বছরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ প্রদান করার বিধান রেখেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই অর্থ বছরে রাজ্যে এখানে জব কার্ডের সংখ্যা ত্রিপুরাতে বর্তমানে প্রায় 6,91,000। কিন্তু এর মধ্যে যারা, যেটা বললাম, চাহিদা অনুসারে যখন চাই তখনই কিন্তু ওনাদেরকে কাজ দেওয়া হয়। তো এই অর্থ বছরে রাজ্যের প্রায় 58,502টি পরিবারকে 100 বা তার থেকেও বেশি দিনের কাজ এই প্রকল্পে পেয়েছে ত্রিপুরা। আমাদের রাজ্যে 2022-23 ইংরেজি অর্থ বছরে গড়ে 60 দিন কাজ, এখানে মিথ্যা তথ্য দেওয়ার কোনো সুবিধা নেই। আমাদের এখানে 60 দিন কাজ হয়েছে 22-23, যেখানে গড় শ্রমিক দিবস, জাতীয় গড় শ্রম দিবস ছিল মাত্র 48 দিন, 48 দিন। 2022-23 ইংরেজি অর্থ বছরে দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান ছিল 4র্থ। এটা নর্থ ইস্ট না, কিন্তু সারা দেশের মধ্যে। 2023-24 ইংরেজি অর্থ বছরে রাজ্যে গড় কত ছিল? সেখানে 63 দিন কাজ হয়েছে। জাতীয় গড় শ্রম দিবস ছিল 52 দিবস। এবং 2023-24 ইংরেজি অর্থ বছরে দেশের মধ্যে গড় শ্রমিকদের শ্রম দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান ছিল 4th পজিশন। 2024-25 ইংরেজি অর্থ বছরে রাজ্যে গড়ে 59 দিন কাজ হয়েছে, যেখানে জাতীয় গড় শ্রম দিবসে মাত্র 49 দিন। মানে সব জাতীয় গড় থেকে কিন্তু আমরা সবসময় উপরের দিকে আছি। দেশের মধ্যে গড় শ্রমিক দিবসের দিক দিয়ে রাজ্যের স্থান বর্তমানে 7ম পজিশনে আছে। আমি বলবো না প্রথম স্থানে, যেটা সত্যি, আমার কাছে যে ডাটা আছে সেটাই বল। NGNREGA, যেখানে আমি একটু আগে বললাম, যখন 15 দিনের মধ্যে কিন্তু চাইতে হয়, না চাইলে তো দেওয়া যাবে না। তো সেই জায়গার মধ্যে এইভাবেই কিন্তু তার যে কাজ দেওয়ার যে সিস্টেম, সেই বিধান কিন্তু রয়েছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রতি শ্রম দিবসের সর্বোচ্চ 242 টাকা মজুরি প্রদান করা হয়। কিন্তু এটাকে স্টেট গভর্নমেন্ট যদি ইচ্ছেও করে সেটা কিন্তু বাড়াতে পারে, কারণ সেটা কেন্দ্রীয় সরকার প্রতি বছর যে CPIAL অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর এগ্রিকালচার লেবার, এর উপর ভিত্তি করে প্রত্যেক রাজ্যের জন্য যারা অদক্ষ শ্রমিক তাদের মজুরি নির্ধারণ করে থাকে। প্রায় প্রতি বছরই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি পুনর্মূল্যায়ন করে থাকে, এবং তা বৃদ্ধিও করে থাকে। একটু আগে যিনি এখানে দীপঙ্কর বাবু, যিনি প্রাইভেট মেম্বার রেজলিউশন এনেছেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে অরুণাচল প্রদেশে যে এখন 234 টাকা আছে, নাগাল্যান্ডে সেই 234 টাকা, সেই তুলনায় তো আমাদের এখানে অনেক বেশি। এবং চলতি অর্থ বছরে 24-25 NGNREGA-তে রাজ্য কেন্দ্রীয় সরকারের এখন পর্যন্ত 1210 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে 1122.62 কোটি এবং রাজ্য থেকে
77.48 কোটি টাকা প্রদান করা হয়েছে। এই অর্থ বছরে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য 3 কোটি শ্রম দিবসের বাজেট বরাদ্দ করেছে, 3 করোড়। তাতে অদ্যাবধি কিন্তু রাজ্যে আমরা জানি কিছুদিন আগে যে ভয়ানক বন্যার পরিস্থিতি দাঁড়িয়েছিল, তার জন্য সেটাকে বাড়িয়ে এখন পর্যন্ত 3.45 কোটি শ্রম দিবস সৃষ্টি করেছে। এমজিএনরেগা প্রকল্পে কাজ করার পর শ্রমিকদের কিন্তু আগে যেমন আমরা দেখতাম কমিউনিস্টদের সময় নিজেরাও আমরা দেখতাম বসে থাকতো টাকা পয়সার জন্য। যদি 50টা কাজ হয় তাহলে মানে 50টা কাজ 75 দিনে দেখে পয়সা বাকিটা আমরা দেখতাম, এগুলো সবাই পেপারেও আমরা দেখেছি। আর এখানে ডাইরেক্ট কিন্তু ডিবিটির মাধ্যমে কিভাবে যায় সেটা, এই কাজ পঞ্চায়েত স্তরে অনলাইনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও যেটা জেনারেট করা হয় এবং সেটা পঞ্চায়েত স্তরে হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে সেই টাকাটা দেয়। এটা একটি চলমান প্রক্রিয়া এবং এর মধ্যে যাতে ওনাদের যে শ্রম দিবসের জন্য যে টাকা মঞ্জুরি তার জন্য যাতে আরো বাড়ানো যায়, তার জন্য আমাদের ত্রিপুরা সরকার থেকে আমরা 2-3 বার আমরা সেখানে ওনার কাছে আমরা কেন্দ্রীয় আরডি ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে আমরা চিঠি দিই। আমরাও চাই যে ওদের মজুরি পাক। আশা করি আগামী দিনে তার রেজাল্ট আমরা পাবো। আজকে এখানে যে অ্যামেন্ডমেন্ট প্রাইভেট মেম্বার রেজলিউশনে মাননীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার এনেছেন যে রাজ্যের গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রম দিবসের কর্মসংস্থান সহ সময় মতো মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য যে অনুরোধ জানাচ্ছে, তো সেটাকে আমি সমর্থন করে আমার কথা বলা এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, 5টা বেজে গেছে, সময়টা বাড়িয়ে নিই, তো কন্টিনিউ করতে পারেন, দুটো প্রাইভেট মেম্বার আছে। এখন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন বাবু কর্তৃক উত্থাপিত মূল রেজুলেশনটি ভোটে দিচ্ছি। রেজুলেশনটি হচ্ছে রাজ্যে গ্রাম পাহাড়ের দুর্বিষ অভাব রুখতে বছরের অন্যতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, অতএব মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন বাবু কর্তৃক উত্থাপিত রেজুলেশনটি সভা কর্তৃক বাতিল বলিয়া ঘোষণা করা হইল। এখন আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় কর্তৃক সংশোধিত আকারে উত্থাপিত রেজুলেশনে ভোটে দিচ্ছি। সংশোধিত আকারে রেজুলেশনটি হলো রাজ্যে গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রম দিবসের কর্মসংস্থান সহ সময় মতন মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার কর্তৃক উত্থাপিত সংশোধিত আকারে আনা রেজুলেশনটি সভা কর্তৃক গৃহীত হয়। দ্বিতীয় রেজুলেশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায় মহোদয়। আমি এখন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায় মহোদয়কে অনুরোধ করছি ওনার রেজুলেশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা রাজ্যের আবাসিক বিদ্যুৎ ভোক্তা সহ হাউজিং অ্যাপার্টমেন্টগুলোর আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের পিএম মুফত সূর্যঘর বিজলি যোজনার আওতায় অন্তর্ভুক্তিকরণের জন্য এই সভা ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে। এই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের যে এটা মাননীয় মোদীজি এই স্কিমটা লঞ্চ করেছে, তো এটাকে নিয়ে যদি আমরা তৃণমূল স্তর পর্যন্ত যেতে পারি বা যদি বিদ্যুৎ দপ্তর উদ্যোগ অলরেডি নিয়েছে, আরো যদি উদ্যোগ নেওয়া যায়, যেরকম সাবসিডির ব্যবস্থা আছে এই স্কিমের মধ্যে, যেরকম 85,800 টাকা করে সাবসিডি পাওয়া যেতে পারে, প্লাস ব্যাংকও এটাতে আমাদের লোন দিচ্ছে এই পরিষেবাটাকে নেওয়ার জন্য।
দৈনন্দিন জীবনে যদি আমরা দেখি, যেরকম আমরা আমার বিধানসভা এলাকাতে একটা আজ থেকে 3-4 দিন আগে একটা যুবক এসছে, তার নাম রাজা চৌধুরী, বাবা হরিপদ চৌধুরী, বাবা মা নেই, ক্লাস 12-এ পড়ে, 70,000 টাকা বাড়ির বিল। তো সে বিল কিভাবে দেবে? তো এরকম ভাবে আমরা যখন যাই বিভিন্ন জায়গায় গ্রামে, আমরা দেখি প্রায় গরিব মানুষ, তারা জানে না, অথচ তার কনজামশনও বেশি না। তো তাদের উপর একটা বিদ্যুতের একটা বোঝা চাপে মাথায়। পাশাপাশি আরেকটা যুবক এসছে কিছুদিন আগে, তার নাম কার্তিক দেবনাথ দেব, বাবার নাম বিজয় দেব। সে তার বাড়ির বিল 50,000 টাকা। কেন 50,000 টাকা হয়েছে? তার কারণ কি? সে অটো চালায়, ইলেকট্রিক যে অটোগুলো এসছে সেগুলো চালায়, সেগুলো চার্জ দিয়েছে। তো সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে যদি সোলারে এই বিদ্যুৎটা পেত, যদি সে সেটা দিয়ে চার্জ করতো, তাহলে তো তার টাকা লাগতো না। তাহলে 50,000 টাকা বিল যেটা এসছে তার লাইভলিহুডের ক্ষেত্রে তার অনেক সুবিধা হতো। বর্তমান যুগে আমরা দেখছি যে বিভিন্ন ভাবে আমার ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা দিন দিন বাড়ছে। তার অনেক কারণও আছে। আমাদের পেট্রোল, ডিজেল বা গ্যাস, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো দিন দিন কমে যাচ্ছে। তো আমাদের, যার জন্য মোদীজি রিনিউয়েবল এনার্জির প্রতি জোর দিয়েছে এবং সোলার একটা সবচেয়ে বেস্ট অপশন। আজকে আমরা যদি ইলেকট্রিক গাড়িগুলোকে আমরা সোলারের মাধ্যমে বিদ্যুৎ পেয়ে সেখান থেকে যদি চার্জ দিই, তাহলে আমাদের খরচ একবারে কম। তো এই ক্ষেত্রে আমাদের বর্তমানে আমরা পরিবেশ প্রচন্ড পরিমাণে দূষিত হচ্ছে আমাদের এই ভেহিকেলগুলোর জন্য। আমাদের যে এনার্জি যেখান থেকে জেনারেট হয় সোলার বাদে, বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের পরিবেশ দূষিত হয়। আজকে যেরকম থার্মাল প্রজেক্ট যেগুলো চলছে, একটা স্টাডিতে দেখা গেছে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে তার জন্য। তো সর্বোপরি সোলারকে যদি আমরা আরো বেশি পরিমাণে নিয়ে যেতে পারি এবং এটাকে যদি রাজ্য সরকার আরো এটাকে নিয়ে আরো এক্সটেন্সিভলি এটাকে নিয়ে যায়, মানুষের কাছে যাওয়া যায়, তাহলে একটা বিশাল, যেরকম সোলার প্ল্যান্ট যখন বসবে বা ইনস্টলেশন হবে, ডিমান্ড যখন বাড়বে, তো সেখান থেকে জব অপরচুনিটিসও আসবে, একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এবং আমাদের যে বিদ্যুৎ আমাদের লাগবে, উদ্বৃত্ত বিদ্যুৎটা চাইলে আমরা বিক্রিও করতে পারবো, তার কর্মসংস্থানের একটা ব্যবস্থা এখানে হতে পারে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের যে রাজস্থানের একটি গ্রাম আছে বদলা গ্রাম, যেটা যোধপুর ডিস্ট্রিক্টে, তো সেখানে সবচেয়ে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট সেখানে আছে। প্রায় 14,000 আমাদের স্কোয়ার মিটার জায়গার মধ্যে সেটা অবস্থিত। সেখান থেকে প্রায় 2200 উপর 2200 প্রায় 14,000 একরের উপর সেটা অবস্থিত এবং উৎপাদন হয় 2,245 মেগাওয়াট। তো এটা ওয়ার্ল্ডের সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট। এই পার্ক যদি আমরা, এই সোলার পার্ক এটা যদি আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় আমরা করতে পারি বা এটা করা যায়, তাহলে কিন্তু আমাদের একটা বিকল্প ব্যবস্থা সেখানে হতে পারে। একটা রিসেন্ট স্টাডি এসছে, এখানে বলেছে অ্যাজ পার স্টাডি ল্যান্ডার্ড জেনারেটর ORG at all the times 1,73,000 terawatt solar energy reaches the earth. সবসময় মানে 1,73,000 টেরাওয়াট সোলার এনার্জি আমাদের পৃথিবীতে আসে, and it is the 10,000 times the global electricity requirement. মানে আমাদের বিশ্বের যে যতটুকু বিদ্যুৎ লাগে তার থেকে মানে 10,000 গুণ বেশি। It is calculated by the report that only 1.5 hours of a solar energy can provide annual global energy consumption. মানে 1.5 ঘন্টা যে বিদ্যুৎটা আসে সেটা যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে সারা বছরের পুরো বিশ্বের বিদ্যুৎ আমরা পেতে পারি। More interestingly, 5 lakh square kilometer area can meet the global energy consumption. মানে আমাদের 5 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়াতে যদি আমরা সংরক্ষণ করি বিদ্যুৎটাকে, তাহলে পুরো বিশ্বের বিদ্যুৎ সেখানে আমরা পেতে পারি। It has been noted that in India, peak electricity demand as on 9 June 2022, 2,10,793 মেগাওয়াট। সো এরকম যদি আমরা বদলা ভিলেজের মতো আমরা যদি আরো করতে পারি, তাহলে আমরা 100টা যদি করতে পারি, তাহলে আমরা পুরো ভারতবর্ষের যে ইলেকট্রিক কনজাম্পশন সেটা আমরা করতে পারবো। এবং এই স্কিমটা যদি আমরা বিন্দু বিন্দু আমাদের সমুদ্র হয়, তো এই স্কিমটা যদি সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সঠিকভাবে প্রতিটা ঘরে ঘরে নিয়ে যেতে পারি,
তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের যে সমস্যা, যখন ঝড় বৃষ্টি থাকে তখনও আমরা দেখি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাই না। তার জন্য যদি আমরা সেখানে যে ইনভার্টার যেরকম স্টোর করে রাখে, এখানে স্টোর করার ব্যবস্থা আছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পেতে পারি। তো এরকম ভাবে আমাদের গ্রামীণ এলাকাগুলোতে যেখানে গরিব অংশের মানুষ আছে, যেখানে তাদের বিদ্যুতের কনজাম্পশন কম, তাদের যেহেতু সাবসিডাইজ আমাদের সাবসিডি কেন্দ্র সরকার দিচ্ছে এবং লোনের ব্যবস্থাও আছে, সেটা যদি আমরা আমাদের বিদ্যুৎ দপ্তর যদি আরো উদ্যোগ নেয়, পাশাপাশি আমরা যে এই হাউসে যারা আছে, বিশেষ করে আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে প্রচুর মানুষ ডেলি আসে, আমরা যদি প্রত্যেকে প্রথমে ইনিশিয়েটিভ নিয়ে বাড়িতে লাগাই, আমাদের দেখেও অনেকে লাগাবে। তো এবং আক্ষরিকতে এটা আমাদের সোসাইটির জন্য আমাদের একটা কন্ট্রিবিউশন হবে। তো আমি প্রাইভেট মেম্বার রেজলিউশনে যে বিষয়টা এনেছি, এটা আমি বিদ্যুৎ দপ্তরকে এবং রাজ্য সরকারকেও আমি অনুরোধ জানাবো এটাকে যেন আরো অ্যাগ্রেসিভলি, আরো ভালোভাবে এটাকে যেন মানুষের কাছে নিয়ে যাওয়া হয়। এটাই আমার আজকের প্রস্তাব। নমস্কার সবাই। এখন অভিষেক দেবরায় মাননীয় সদস্য ওনার আনিত এই রেজলিউশনের উপর আলোচনা করার জন্য চিত্তরঞ্জন দেবরায় মহোদয়কে আমি অনুরোধ করছি। Honorable Chairman, মাননীয় এমএলএ অভিষেক দেবরায় মহোদয় কর্তৃক যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনটা এনেছেন, এটা আমাদের রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে আমি মনে করি ত্রিপুরায় যে সবচেয়ে প্রত্যন্ত জেলা বলে পরিচিত ধলাই, সেই জেলা থেকে আমি আসি, আরো এমএলএ মহোদয়রা আছেন, আমি সহ। এই যে বিদ্যুৎ, সৌর বিদ্যুতের যে কথা বলা হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে এই প্রকল্প চলছে এবং সাকসেসফুলি চলছে বলা যায়। বিশেষভাবে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে। তামিলনাড়ুতে ইফ আই এম নট মিস্টেকেন, ইরুম্বাই একটা গ্রাম পঞ্চায়েত এবং বেল্লপুরম নামে ডিস্ট্রিক্ট অন্তর্গত, সেইখানে যতটুকু জানতে পেরেছি, ওই পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতে বিদ্যুৎ ছিল না, ব্যবস্থা করা সম্ভব ছিল না। পঞ্চায়েত তাদের নিজস্ব উদ্যোগে আমাদের ত্রিপুরাতে কিন্তু পঞ্চায়েত মানে সরকার নির্ভর, সরকার সর্বস্ব ভাবে নির্ভর করে পঞ্চায়েতগুলিতে, কিন্তু অন্যান্য জায়গাতে তাদের নিজস্ব একটা রাজস্ব বা আয় থাকে। এই পঞ্চায়েত কি, যারা এই পঞ্চায়েত দায়িত্বে ছিলেন তারা কি করেছেন, যে ব্যাংকের সহায়তায় সৌরশক্তিকে ব্যবহার করে, যেটা সোলার বিদ্যুৎ যেটা প্রোডাকশন হয়, উৎপাদন হয়, সেটা সাহায্য নিয়ে পুরা গ্রাম পঞ্চায়েতকে প্রথমে তারা আলোকিত করেছেন। পরবর্তী সময়ে যে উৎপাদিত, তাদের যে প্রয়োজনের বাইরে এটা উৎপাদন হয়, সেটা রাজ্য সরকার কিনে নেয় এবং ব্যাংকের থেকে যেটা লোন নিয়েছেন ওনারা, সেই লোনটাও ওই যে রাজ্য সরকার সে বিদ্যুৎ সেখানে যে প্রোডাকশন হয় সেটা নিয়ে যেটা তাদের ইনকাম হয়, সেখান থেকে সেটা ব্যাংকেও পরিশোধ করা হয়। আমরা একটু আগে উনি বলেছেন যে প্রত্যেকটা আবাসিক ঘরের জন্য, আবাসনের জন্য, কিন্তু
সমবেতভাবে সমষ্টিগতভাবে এই ধরনের প্রজেক্টের সৌর বিদ্যুতের প্রজেক্ট আমরা যেন আমাদের রাজ্যে গ্রহণ করি। বিশেষভাবে ধলাই জেলাতে যেখানে যেখানে বিদ্যুতের পরিষেবা এখনো পৌঁছায়নি, যদিও আমরা বলি যে বিদ্যুতের পরিষেবা পৌঁছানোর ডেফিনেশন অনেকখানি আমরা জানি যে একটি মাত্র খুঁটি যদি কোনো একটা গ্রামে বা পাড়ায় গিয়ে পৌঁছে সেটাকে কাভার্ড এরিয়া হিসেবে ধরা হয়। কিন্তু কাভার্ড এরিয়া হিসেবে ধরলে কি হবে, বিদ্যুৎ তো আর পৌঁছায় না। তো সৌরশক্তির যে প্রকল্প খুবই সুন্দর প্রকল্প, প্রধানমন্ত্রী এটা খুব ভেবে চিন্তে করা হয়েছে এবং আমি মনে করি ধলাই জেলাতে নেওয়ার আগে, যেটা অভিষেক বাবু বলতে চেষ্টা করেছেন, যে আমরা যদি প্রথম দিকে সবাই যারা বিধায়করা আছেন, আমাদের সমাজের যারা কিনা বলে যাদের আয় ভালো, নিতে পারেন, সাবসিডি আছে, আমরা যদি প্রথমে আমরা এটাকে যদি নিতে পারি এবং অন্যদেরকে যদি দেখিয়ে দিতে পারি যে আমরা আমাদেরকে TSECL যেটা কর্পোরেশন আমাদেরকে যে বিদ্যুৎ দিচ্ছেন, আগে পাওয়ার ডিপার্টমেন্ট ছিল, এখন সেটা কর্পোরেশনে পরিণত হয়েছে। বিদ্যুৎ পরিষেবা দেওয়াটা খুব কঠিন কাজ। এই সৌর শক্তি প্রকল্পের মাধ্যমে যদি আমরা যদি আমাদের রাজ্যকে পাওয়ার এর দিকে, যেটা কিনা বলে বিদ্যুৎ উৎপাদনের দিকে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারি তাহলে খুবই ভালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে প্রকল্পগুলি যে আমরা আমাদের কাছে আছে সেটাকে কিভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা যায়। আমি মনে করি প্রকল্পটা খুবই ভালো। আমি বলা হয়েছে এটা কিনা বলে এখন রেজিস্ট্রেশন চলছে, বিভিন্ন জায়গাতে চলছে এবং গ্রামীণ ব্যাংক, যেহেতু আমার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, SB অ্যাকাউন্ট, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বলছেন ওনারাও নাকি যুক্ত, ওনাদের মাধ্যমেও মানে টাকা জমা দেওয়ার মাধ্যমে তাদের এজেন্সির মাধ্যমে মনে হয় আমাদের সেটি তাদেরকেও যুক্ত করা হয়েছে গ্রামীণ ব্যাংকে। সেইভাবে যদি মানে গ্রামীণ ব্যাংকে যেভাবে যুক্ত করা হয়েছে অন্যদেরকে যুক্ত করে বিভিন্ন গ্রামে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে যদি আমরা কিভাবে দ্রুত এই কাজগুলি করা যায় এবং প্রথম দিকে যে কাজগুলি করা হবে এবং পরবর্তী সময়েও তা মেনটেন করা উচিত গুণগতভাবে, এটা যেন আমরা মনে রাখি। কারণ এখন পর্যন্ত সৌরশক্তির কথা যদি বলি, যেগুলি আমাদের বিগত দিনগুলিতে যে ব্যবস্থা করা হয়েছিল ব্যাটারির মাধ্যমে, এইগুলি মেনটেন না করার ফলে, যেমন এখন আমরা বিভিন্ন স্ট্রিট লাইট গুলি দিচ্ছি, এইগুলির প্রতিও যেন আমরা সচেতন হই মেনটেনেন্সের দিকে এবং এটা মেনটেনেন্স করে যখন তার যে লঞ্জিভিটি যখন মানুষ দেখবে, জনসাধারণ দেখবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি এটার প্রতি আমরা আকর্ষিত হব। কেননা আমাদের উৎপাদিত যে বিদ্যুৎ, যদিও আমরা বলি আমাদের কিনা বলে এডিশনাল উৎপাদন হচ্ছে, বাইরে যাচ্ছে, তারপরেও কিন্তু মানে নিরবচ্ছিন্ন আনইন্টারাপ্টেড যে পাওয়ার সাপ্লাই, এটা সবসময় ধরে রাখা পার্টিকুলারলি ইন দি রুরাল এরিয়া has become very difficult. So that will solve our problem of power supply, at least for the state. এখন কথাটা হচ্ছে যে এইটাকে ত্বরান্বিত করার জন্য TSECL হোক বা যে এজেন্সিগুলিকে রাজ্য সরকার নিয়োগ করেছেন বা রাজ্য সরকারের সঙ্গে টাই আপ করা হয়েছে, সেদিকে লক্ষ্য রেখে পার্টিকুলারলি
প্রথমে আমি মনে করি, জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা, আগরতলা এবং 8টা ডিস্ট্রিক্টের যে টাউন সিটি টাউনগুলি আছে এবং পরবর্তী সময়ে সাব ডিভিশন, এইভাবে যদি আমরা করতে পারি, আর বিশেষভাবে যে গ্রামগুলি প্রত্যন্ত অঞ্চলে আছে সেই গ্রামগুলির দিকে লক্ষ্য করে প্রথম যদি আমরা এগোতে পারি, আমার মনে হয় এই প্রকল্পের আমরা জনগণ এটার সুবিধা নিতে পারবে, যেহেতু সাবসিডি আছে। এবং আরো যদি, আমি জানি না, বিশেষভাবে গরিব জনগণদের জন্য আরো সাবসিডি, যারা সুবিধাভোগী, যারা গরিব, তারাও যেন এটাকে গ্রহণ করতে পারে, সেই লেভেলে যেন আমরা নিয়ে যেতে পারি, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে এই যে প্রস্তাবটা, রেজুলেশনটা আনা হয়েছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায়, ওনার যে আনিত যে প্রস্তাব, যে রেজুলেশনটা উনি নেওয়ার জন্য এখানে প্রস্তাব রেখেছেন, এটাকে সম্পূর্ণ সমর্থন করি এবং এই কথাটুকু বলে শেষ করছি। নমস্কার। মাননীয় মন্ত্রী সাহেব একটু বলবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় যে বেসরকারি প্রস্তাব এনেছেন, এটা অত্যন্ত সুন্দর, সময়োপযোগী এবং এর সাথে উনি বক্তব্য রেখেছেন। চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় আন্তরিক অভিনন্দন জানাই। এটা এমন একটা প্রজেক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক বিকাশ এবং জনকল্যাণের উদ্যোগকে আরো এগিয়ে দিতে ভোক্তা পরিবারগণ যারা ডোমেস্টিক, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিতে দিচ্ছে না, এটা নামই দিয়েছে পিএম সূর্যঘর মুফত বিদ্যুৎ যোজনা। পরিবেশ বান্ধব ঐতিহাসিক প্রকল্প 13 ফেব্রুয়ারি 2024 ঘোষণা করেছে, যার মূল উদ্দেশ্য বাড়ির ছাদ অথবা টিনের ছাদ, এমনকি উঠানে এই প্ল্যান্টগুলি বসানো যায়। এতে কি হবে, যা কোথা থেকে হয় রুকিয়া, নতুবা পালাটানা, নতুবা রামচন্দ্রনগর, যখন এই প্রকল্পটা বসাবো আমি নিজেরটা নিজে উৎপাদন করছি, আমি পালাটানার জন্য নির্ভর করছি না, উৎপাদক। তখন আর কনজিউমার বলা যাবে না, উৎপাদক, ভোক্তা। এবং আমরা জানেন যে এই প্রকল্প এর মধ্যেই আমাদের রাজ্যে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন করেছে এবং প্রায় 200-র মতো লোক এটাকে ইনস্টল করেছে। অনেক কিছু বক্তব্য, আমরা এটা যাবো না, শুধুমাত্র সংক্ষেপে বলছি। আমি উদাহরণ দিচ্ছি, আমার বাড়ি, আমি মন্ত্রী, আমার বিল কে দেয়? সরকার দেয়, যেটা মিনিস্টার। আমার বিল কত উঠত? হাইস্ট বিল উঠেছে 13,540 টাকা। এটা আসার পর এটা বসালাম কবে? জানুয়ারিতে বিল উঠল এত। ফেব্রুয়ারিতে আমার বিল কত আসলো? উল্টো 13,540 টাকা আমার বিল উঠল। এবার আসলো বিদ্যুৎ নিগম আমাকে উল্টো ফেব্রুয়ারিতে পয়সা দেবে 759 টাকা আমাকে দেবে। এবার ডাইরেক্ট চলে গেছি টাকাটা, কারণ সময় বেশি লাগবে। আমি দিতাম 13,000 টাকা, সরকার টাকা তো জনগণের টাকা,
আমি মন্ত্রী হয়েছে বলে কি হলো? আজকে উল্টু বিদ্যুৎ নিগম আমাকে টাকা দিচ্ছে, ফেব্রুয়ারি মাসের টাকা 3 মাস পরে পরে, এই সিস্টেমে 3 মাস পরে পরে আমার যা টাকা জমবে আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। এবং আপনারা জানেন আমরা এই বিদ্যুৎ প্রকল্পটা জনগণকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের, আমি বিশেষ করে মাননীয় মন্ত্রীদের বলছি, এমন প্রকল্প করতে হবে যেটা মন্ত্রীরা, আমাদের মন্ত্রী এমএলএ যারা, রতনলাল নাথ 13,570 টাকা বিল উঠে। আমার তো বিরাট সুযোগ। প্রধানমন্ত্রী বলছে যে, যেটা অভিষেক দেবরায় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমাদের রাজ্য কথা বলছে, মাটির নিচে গ্যাস নেই, কিন্তু ওরা থাকলে ভালো হতো। আমাদের রাজ্যের বিদ্যুৎটা কোথা থেকে আসে? মেইনলি গ্যাস থেকে। এটা পরিবেশ বান্ধব না। তো গ্যাস শেষ হয়ে যাচ্ছে, ওএনজিসি আমাদেরকে গ্যাস দিতে পারছে না, পালাগানাকেও দিতে পারছে না, রুকিয়াকেও দিতে পারছে না, রামচন্দ্রনগরকেও দিতে পারছে না। অর্থাৎ যে উৎপাদন করার ক্ষমতা তাদের পাচ্ছে না পালাগানা। আগামী দিনে কি হবে? প্রধানমন্ত্রী এই জিনিস চিন্তা করে, কয়লা শেষ হয়ে যাচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকটা জিনিস থেকে হয়, এয়ার উইন্ড থেকে হয়, আর কি হাইড্রো। হাইড্রো আমাদের নাই বললে চলে। অরুণাচল প্রদেশের আছে হাইড্রো, আমাদের ছিল অনেক আগে ডম্বুর, সেটা শেষে বহু আগে হয়েছিল, কমতে 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 2.5 মেগাওয়াটে এসছে এই ফ্লাডের সময়, এটাও শেষ। তাহলে আগামী দিনে বিদ্যুৎ চলবে কিভাবে? তো সুদীপ সরকার কত বিল উঠে? 1,539 টাকা ওনার মাসে বিল উঠে। আমি যদি 1 কিলোওয়াট বসাই, ওনার 1 টাকাও আসবে না। 1 কিলোওয়াট বসতে কি খরচ যাবে? 65,000 টাকার মতো। 33,000 কে দেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি ডাইরেক্ট দিয়ে দিচ্ছে তার অ্যাকাউন্টে। আর লাগবে কত? 35,000 টাকার মতো। আমার পয়সা নেই, ব্যাংক দেবে। ব্যাংক লাইন ধরে ব্যাংক দেবে, প্রচুর লোন দিচ্ছে। সেরকম আমাদের রতন চক্রবর্তী দুটো অ্যাকাউন্ট আছে, 4,931 টাকা একটা বিলে 3,723 টাকা ওনার দিচ্ছে। আমি কেন টাকাটা দেবো বিদ্যুৎ নিগমকে? আমি ডাইরেক্ট সোলার প্ল্যান্ট বসিয়ে দেবো। আমার 5,000 টাকা বিল আসে, আমি একটা হিসাব দিলাম বোঝানোর জন্য। কত কিলোওয়াট বসাতে হবে? 4 কিলোওয়াট। কত টাকা খরচ যাবে? 2,500। 2,500 মধ্যে কত সাবসিডি পাবে? 85,800। বাকি টাকা আপনি দিতে পারেন, যদি না দিতে পারেন ব্যাংক বসে আছে রেডি। দিবসই দিন, পরের মাস থেকে দেখবেন জিরো আসছে, মাইনাস আসছে। আমি 10 কিলোওয়াট বেশি বসিয়েছি, কেন? আমি যেন উল্টো রোজগার করতে পারি। এই যে প্রধানমন্ত্রী মোদীজি বলছেন ঘরে ঘরে রোজগার, শুধুমাত্র বিদ্যুৎ বিল থেকে বাঁচবো এটা নয়, আমি এটা থেকে ঘরে বসে রোজগার করতে পারি। আমার কিচ্ছু খরচ নেই, উপরে টিনের চালে বা ছাদের মধ্যে আমি বসিয়ে দিলাম প্ল্যান্ট, ভ্যান্ডার রেডি আছে, বিদ্যুৎ নিগম ঠিক আছে, এই আছে, আমরা সব জায়গায় প্রচার করছি, এর মধ্যে অনেকে এগিয়ে আসছে। যদি 4,000 টাকা বিল উঠে 4 কিলোওয়াট হলে চলবে, ওইটা 2,500 টাকা খরচ, 85,000 সাবসিডি পাবে। 3,000 টাকা হলে 3 কিলোওয়াট 2 লক্ষ টাকা খরচ যাবে। আপনি 3 কিলোওয়াটে 85,800 টাকা, 85,800 বেশি সাবসিডি নেই, সর্বোচ্চ সাবসিডি 85,800। আর সবচেয়ে বেশি বসাতে পারেন কত? 10 কিলোওয়াট, এর পুরো বসাতে পারবেন না। যদি আপনি 2,000 টাকা বিল উঠে মাত্র 2 কিলোওয়াট, 1,50,000 খরচ যায়, আপনি কিন্তু 66,000 টাকা সাবসিডি পাবেন। বাকিটা বসিয়ে দিন। 1,000 টাকা যদি বিল ওঠে 1 কিলোওয়াট, তাহলে 75,000 টাকা খরচ যাবে,
33,000 সাবসিডি, আর বাকিটা আপনি যদি মনে করেন আপনার বাড়িতে পয়সা নেই, বাকি 40,000 লাগবে, সেটা ব্যাংক দিয়ে দেবে। এবং যখন ব্যাংকের টাকা ক্লিয়ার হবে আজীবনের জন্য 25 বছর জন্য এই প্লেটগুলি গ্যারান্টি আছে, আর মেইনটেনেন্সের জন্য 5 বছর গ্যারান্টি। তো এই যে, এবং এর মধ্যে অনেকের কারা কত টাকা জমা দিয়েছে বসিয়েছে, এবং দেখা গেল 4,001 টাকা বিল উঠতো, বসানোর পরে দেখা গেল মাত্র 35 টাকা উঠছে। 1,906 টাকা উঠছে বিল, 34 টাকা মাত্র। 721 টাকা মাত্র 33 টাকা, 33 মানে ফিক্সড টাকা। তাহলে এই ধরনের একটা সুবিধা আমরা পাওয়ার পরে আমরা জানবেন যে এখানে আমরা নিজে আচরিত ধর্ম করার শেখাই। আমরা যদি মন্ত্রী এমএলএরা সবাই যদি যাত্রাটা বসে, মন্ত্রী এমএলএরা, মাননীয় সদস্য চিত্তরঞ্জন বাবা খুব ভালো একটা কথা বলেছেন যে ঠিক অনেক জায়গায় পরিকাঠামো কারণে অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছে, সে জায়গায় PMDY নন্দিতা রিয়াং দেবর্মা আমার সাথে গিয়েছেন। দেখুন, আমি জার্নি করতে গঙ্গানগর ব্লকে জার্নি করতে আমি হঠাৎ করে দেখছি লাইট জ্বলছে প্রচুর। আরে তেলিয়ামুড়াতে চলে আসলাম। আমার ড্রাইভার বলছে কিসের সব তেলিয়ামুড়া, এখানে কি যাচ্ছে না? জিজ্ঞাসা করুন, সবাই গঙ্গার এমন জায়গায় তারা কোনদিন, এবং আরো আনন্দের খবর, এখানে বসতি করেছে বলে আমাদের রাজ্য সরকার থেকে ব্রিজ বানিয়ে দিয়েছে, ব্রিজ, লোয়ার ব্রিজ। উনি আমার সাথে গিয়েছিল, সো হ্যাপি, মানে কল্পনা করে করা যায় না, একটা দুটা নয়। আমি এই জন্য বলছিলাম ডেভেলপমেন্ট কথা বলছে, একটা বাস গাড়িতে সমস্ত MLA মন্ত্রীরা চলুক, দেখে আসুক ট্রাইবেল এলাকা। আমি বলি না রাতারাতি পারবে, কিন্তু যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে এটা কান্টি মাঝি, আর এটা এমন একটা প্রকল্প, এটা আমরা প্রচার করছি। এই দেখুন, আমাদের সাথে চুক্তি কি, পালাটানা আমাদেরকে 27% আমাদের শেয়ার দেবে। তাদের উৎপাদন করার কথা 726 মেগাওয়াট, এখন কত করছে? 520। আরো কমে যাবে। আর শ্রীনগর 135 করার কথা উৎপাদন মেগাওয়াট, 80 হচ্ছে। কেন? মেশিন ঠিক আছে, গ্যাস নেই। মানারচক 100 মেগাওয়াট করার কথা, 60 হচ্ছে। ধীরে কমে যাচ্ছে গ্যাস। তখন কোথায় পাবেন? আমার রাজ্যে কিন্তু উইন্ড নেই, আমার হাইড্রো নেই, এবং এটা পরিবেশ বান্ধব। এবং আমরা, এটা হলো একটা জিনিস, শুধুমাত্র সাবসিডি সবসময় থাকবে না, 27 মার্চের মধ্যে ফিনিশ, এরপরে হবে কিনা আমি জানি না। তো আমাদের টার্গেট এই 26-27 মধ্যে 50,000 আমাদের টার্গেট। 50,000 যদি করি, আমি একটা হিসাব করেছি, দেখবেন আমরা যদি 50,000 রেজিস্ট্রি করে ইনস্টল করতে পারি, আমাদের 7 লক্ষ কিন্তু গ্রাহক, 7 লক্ষের উপরে গ্রাহক কিন্তু আমরা ডোমেস্টিক। যদি 50,000 বাড়িতে করি, আমাদের উৎপাদন হবে কত? আমাদের উৎপাদন হবে 50,000 যদি করি, এবং ব্যাংকের সুদও কম, অন্যান্য ক্ষেত্রে 10% থেকে 16% ইন্টারেস্ট, এটার ক্ষেত্রে অনলি 7%। কেন করি না? আমরা বলবো প্রচার করি, প্রচার নিজে তাকে করতে হবে। আমি অনুরোধ করি, ওরা তো নাই আছে, ওদের কথা বলা আলাদা। ওরা মানে পৃথিবীর একটা অন্য ধরনের জীব, এদেরকে বলা মুশকিল। আমরা যারা আছি, যদিও আমাদের সরকারের, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা কিন্তু এরকম ভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি অয়ং নিজ পরব্যক্তি গণনা লঘু চেতসাম উদার চরিতানাঙ্কি বসুদেব কুটুম্বকম। সারা পৃথিবী আমার আত্মীয়, তাদের আমরা তোমরা এসব নেই। এরা নিকৃষ্ট বর্ণের যারা পরিচয় তারা করে এইসব। তো আমি, যারা এখানে আছেন,
তাদেরকে বলবো যে আমরা যারা আছি এবং আমরা সব জায়গায় বিদ্যুৎ নিগমে আমরা অনেকগুলি সচেতনতা শিবির করেছি। আমি আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী এখানেও মিটিং করেছি, মেলার মতো করেছি, এবং টিএসসিসিএল অফিসে কর্পোরেট অফিসে আমরা মেলা করেছি, ডিজিএম অফিস বটদোয়ালিতে করেছি, মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল অফিসে করেছি, অপোজিট ফিল্ড অফ জিবি হসপিটাল আগরতলাতে করেছি, এবং এস্টেট মিউনিসিপাল কমিশনার ইস্ট জোন আসাম চৌমুনিতে করেছি, এএমসি সেন্ট্রাল জোন সেখানে আমরা মেলা করেছি, এবং রানীর গাঁও স্কুলে যেটা আমি বললাম আমাদের প্ল্যানিং আছে উদয়পুর, যেটা চিত্রবাবু বলেছেন মেন বিশেষ জায়গা, বিশেষ করে যেখানে বেশি বিদ্যুৎ উৎপাদন মানে বেশি বিল উঠছে, উদয়পুর, ধর্মনগর, তেলিয়ামুড়া, কমলপুর, কুমারঘাট, কৈলাসহর, খোয়াই, বিলুনিয়া, অমরপুর এবং বক্সনগর তবজ্জল হোসেনকে আমি একজন এমএলএ পেয়েছি, বিউটিফুল। সে বলছে আমার এখানে বিদ্যুৎ চুরি হয়, সেখানে বরঞ্চ সবাই মিলে আপনারা আমার এখানে একটা মেলা করুন, যাতে সবাইকে আমরা এই প্রকল্পে পিএম সূর্যঘর মুক্ত বিদ্যুৎ যোজনার আওতা আনতে পারি, ওনারা এখানে করার চিন্তা করছি। এবং এছাড়া আমরা এখানে যারা আছি, আমি এমএলএ, আমার বাড়িতে যেমন দেখবে এটা কি হচ্ছে এই এলাকার সব মানুষ করবে, সুতরাং আমরা 50,000 কিচ্ছু না। আমি তো মনে করি এই 50,000 যদি আমরা করি তাহলে আগামী দিনে আমাদের রাজ্যে আপনারা জানেন যে 5 বছরের মেইনটেনেন্স কন্ট্রাক্ট আছে, প্লেটের 25 বছরের গ্যারান্টি, এবং ম্যাটেরিয়াল গুলি হতে হবে প্লেট, যে সোলার প্লেট বসায় ইন্ডিয়া, কোনো মতে চায়না, আমেরিকা, কোথাও সব এখানে হওয়া যাবে না। তো ব্যাংক বহু লোককে লোন দিয়েছে, এখানে আমাদের তথ্য রয়েছে, আমি সেই জায়গায় যাবো না। আমি সবাইকে বলবো এখানে যারা উপস্থিত আছেন, দেখুন একটা তথ্য দিলে বুঝতে পারবেন, এনআইটি আগরতলা তারা 1000 কিলোওয়াট বসিয়েছে, তাদের কত সেভ হয়েছে মাসে 5,07,988। যদি এটা না আসতো তাহলে 5,07,988 টাকা বেশি হতো। ত্রিপুরা ইউনিভার্সিটি 2,74,083 টাকা মাসে সেভ। এখন এনআইটি বলছে আমাকে আরো বেশি লাগিয়ে দিয়ে আমরা নিজেরা জিরো থাকবো, প্লাস আমরা বিক্রি করবো। সেন্ট্রাল যে 92,000 টাকা সেভ। সেক্রেটারিয়েট, আমাদের সেক্রেটারিয়েট 48,662 টাকা সেভ। অল ইন্ডিয়া রেডিও তাদের সেভ 25,358 টাকা। দূরদর্শন কেন্দ্র 1,18,486। আমাদের ইপিএফও অফিস তাদের 10,682 টাকা সেভ। ফিশারি কলেজ 93,122 টাকা সেভ। নিলিট তাদের 35,336। এটা কিন্তু তারা নিজে লাগিয়েছে। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা রেসকো মডেলের চেষ্টা করছি। এটা শুধুমাত্র আমি যেটা আজকে প্রস্তাব এনেছি, এগুলো শুধুমাত্র ডোমেস্টিক ক্ষেত্রে আমরা সরকারি অফিসগুলি আমরা রেসকো মডেলে করব, তারা পরবর্তী সময় বিল ধীরে ধীরে কেটে নেবে। আমার মনে হয় এই ধরনের একটা প্রকল্প। স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, একটা পয়েন্ট স্যার, আমাদের মাতাত্রিপুর শিব মন্দিরে 7 লক্ষ টাকা পার মান্থ বিল আছে। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। তো এটাকে যদি কোনো স্কিমের আওতায় দেওয়া যায়, 7 লাখ মন্দিরের এত ইনকামও নেই যে পার মান্থ 7 লক্ষ টাকা দেওয়া যাবে। তো এটাকে নিয়ে যদি বিবেচনা করা যায়, প্লাস এটা একটা প্রচার প্রসারের জন্য প্রচুর লোক যায়, যখন দেখবে যে এই মন্দিরের পুরো ইলেকট্রিফিকেশন বাদ দিয়ে সোলারের মাধ্যমে চলছে, তাহলে একটা প্রচার প্রসারও হবে। আবেদন থাকবে যে এই মন্দিরটাকে, যে মার মন্দির সবার জন্যই, যেহেতু 7 লক্ষ টাকা তার বেশি আসবে, এখন যদি এখন ফ্যান ট্যান সব চলবে আরো বেশি আসবে। তো এই জায়গাটা যদি একটু দেখা যায় তাহলে মন্দির উপকৃত হবে এবং আমরাও অনেক, সবাই রাজ্যের মানুষ খুশি হবে। এটা এই প্রকল্পে আসবে না, ধর্মীয় স্থানীয় মধ্যে রাখেনি, কিন্তু ইচ্ছা করলে আমরা রেসকো মডেলে দিতে পারি, কিন্তু তারা করে দেবে, আপাতত পয়সা লাগবে না। এটা ক্যাডার সাথে আলোচনা করে এটা করবে টিএসপিসিএল। এখন যে প্রকল্পটা আরেকটা করছে, যেটা আমি ওই
গঙ্গানগরে গিয়েছি, এটা ফ্রি, ওটা PMDY রাজ্য সরকারের টাকা এবং PMDY এর টাকা আমরা করেছি। এরকম ত্রিপুরা রাজ্যে প্রায় 40 থেকে বেশি গ্রামে যেখানে বিদ্যুৎ পৌঁছেনি সেখানে আমরা করেছি। তারা 3টা লাইট দিই আমরা, ঘরের ভিতরে 2টো, বাইরে 1টা। এর বাইরেও আমরা স্ট্রিট লাইটের মতো করে দিয়েছি ওদের। এটা খুব ভালো প্রকল্প। কিন্তু আমরা যেটা বলছেন এটা হবে না, কারণ এটা ডোমেস্টিক বিজনেসম্যানদেরও দিচ্ছি না, আমরা দিতে পারবো না স্কিমে। তো এটা করার জন্য প্রস্তাব থাকবে। এখানে ক্যাডার সংসদে নিশ্চয়ই ক্যাডার অফিসাররা আছে, তো তারা ইদানিং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা করতে যাচ্ছি। এটা আমরা সমস্ত অফিসগুলি, আমরা মেইন অফিসগুলি সবগুলি যদি আমরা লাগিয়ে দিই, তাহলে আমাদের এই যে বিদ্যুৎ বাঁচবে, সেই বিদ্যুৎ দিয়ে আমরা বিরাট ব্যবসা করতে পারবো। আমরা বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্রি করতে পারবো। আমরা একটা নজির সৃষ্টি করতে চাই। 50,000 যদি আমরা করি, আর আমরা যদি 7 লক্ষ, যেটা আমাদের বলছি 7,53,076 জন ডোমেস্টিক আছে, যদি সবাইকে যুক্ত করতে পারি তাহলে ইতিহাস ভারতবর্ষে। এবং কত টাকা আমরা সেইভাবে 1,639 কোটি টাকা বিদ্যুতের, তার মানে এই টাকা দিয়ে গভর্নমেন্ট কত কিছু কাজ করতে পারবে। এবং বিদ্যুৎ উৎপাদিত হবে 1506 মেগাওয়াট। আমাদের কত উৎপাদন এখন? 310। এই 50,000 পরিবার যদি দেই আর আমরা যদি নেই, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন পাবে প্রায় 500 মেগাওয়াট। এই জন্য আপনাকে ধন্যবাদ এই কারণে দেই, আজকে এটা এনেছি। আমরা প্রচার করছি, আমরা ফ্ল্যাক্স লাগাচ্ছি, আমরা এখনো ডিজিটাল টিভিতে সব দিন চলছে, আমরা পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিচ্ছি, টিভি চ্যানেলে প্রচার করছে। আমাদের জনপ্রতিনিধি আগরতলা শহরে আমাদের যারা কর্পোরেটর তারা খুব প্রচার করছে, অনেক MLA আপনাদের মধ্যে অনেকে প্রচার করছে। আমি অনুরোধ করবো, এটা কিন্তু এখানে যারা আজকে আছে, কেন আমরা 10 দিনের মধ্যে বসাই না? আপনাদের 1 টাকাও লাগবে না। আর ব্যাংকের আর MLA মিনিস্টারদের যদি বলে কোন ব্যাংক লোন দেব না, তাহলে তো এর থেকে দুঃখ আর কিছু না। আমাদের ডেপুটি স্পিকারের বিল কত আসে জানেন? 27,000 টাকা। কেন আমরা স্কোপ দিচ্ছি না? সুদীপ বাবুর বাড়িতে বাবার সময় মরণের নামে 2 লাইন আছে, প্রচুর টাকা বিল আসে, এবং এটা কোনো পয়সাও লাগছে না। যাদের পয়সা আছে তারা কিছু টাকা দেবে, বাকিটা ব্যাংক দেবে। আমার মনে হয় আজকে আমরা যারা এখানে আছি তারা এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত, এবং আগামী দিনে যাতে আমরা এটাকে আমরা চাই ভারতবর্ষের সবার আগে, যেটা আমাদের চিত্র বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে সবাই আগে যেন আমরা 50,000 বুঝতে পারি। আমরা এত তারিখের জন্য অপেক্ষা করব। আজকে 60 জন যে আমরা আছি, 60 জন, গোপাল বাবু অনেক বিল উঠে, ওনার মিসেসের নামে অ্যাকাউন্ট। কেন? যদি বিদ্যুৎ দপ্তরের সাথে ঝগড়া করতেন, দরকার নেই তো, নেই, বসিয়ে দিন, আমি ভেন্ডার পাঠিয়ে দেব। আমি আপনাদের সবাই নম্বর জানি, সবার কাছে কেউ না কোনো ভেন্ডার যোগাযোগ করবে, ভেন্ডাররা, এবং এটা আমাদের রেজিস্টার্ড ভেন্ডার, দিল্লির কনসেন্ট নিয়ে TSCCL তাদেরকে অনুমোদন দেয়। এবং অনেক টাটা কোম্পানিও আছে এখানে, বহুত সংস্থা আছে, তাদের কেমন সংস্থা একটু স্লো, বাকিরা অ্যাক্টিভ আছে। আমার অনুরোধ 15 দিনের মধ্যে জানো, আপনাকে সাক্ষী রেখে, আপনারা বিল আছে কত আমি জানি, লাগান। আমি তো আমার রেফারেন্স দিয়ে বললাম, কারণ আমি যদি বক্তৃতা দিতাম, যদি কেউ প্রশ্ন করতো আপনি লাগিয়েছেন কিনা, আজকে উত্তর দিতে পারতাম না। তো সবাইকে বলবো যে এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করছি, এবং প্রস্তাবটা তখনই সফলতা আসবে যখন আমরা সবাই 15 দিনের মধ্যে, আমরা মিনিস্টাররা সবাই আগে করে নেব, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস। সুতরাং আমরা 15 দিনের মধ্যে করব। বাকিরা যারা রুমে বসে শুনছে তাদেরকে বলবো
নতুবা জনগণ তাদেরকে লাঠিপেটা করবে। এক কথার মধ্যে আরেক কথা চাইও না ভাই, সিরিয়াস। কেন এমএলএ বান এলাকার ডেভেলপমেন্টের জন্য, তোমার বাড়ির ডেভেলপমেন্টের জন্য নয়। এটা তোমার বাড়ি, অন্য জায়গার দরকার, আমার বাড়িতে আমি লাগাবো, কেন এমএলএ টাকা দেবে? যাই হোক, আমি আবারও অভিষেক বাবুকে ধন্যবাদ জানাই। আর আপনি যেটা বলছেন মার বাড়ির কথা, আমি কালকে পরশুর মধ্যে একজন ভেন্ডার আমাদের যারা আপনার সাথে যোগাযোগ করবে, তারা কিভাবে করতে পারে তাদের সাথে কথা বলে ঠিক করে নেবেন। সবাইকে ধন্যবাদ। এখন মাননীয় সদস্য অভিষেক দেব রায়ের জানিত রেজুলেশনটি হচ্ছে, এবং এটা আমি মাননীয় সদস্য সেবকের আনিত উত্থাপিত রেজুলেশনটি আলোচনার পর দেখা গেছে এটা সত্যি আমাদের সবাই খুব দরকার, গ্রামের দরকার, আমাদের যারা শহরে আছেন সবারই দরকার। তো এটা এখন আমি বুঝে দিচ্ছি। রেজুলেশনটি হলো ত্রিপুরা রাজ্যের আবাসিক বিদ্যুৎ ভোক্তা সহ হাউজিং অ্যাপার্টমেন্টগুলির আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের পিএম মুফত সূর্যঘর বিজলি যোজনার আওতায় অন্তর্ভুক্তিকরণের জন্য এই সভা ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছে। যারা এই প্রস্তাবে পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারা